বাংলাদেশে একটা আইন কিভাবে তৈরি হয়? আচ্ছা, এই প্রশ্নটা শুনলে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু বেশ সহজ আর মজার। আজ আমরা ঠিক সেটাই দেখব। কিভাবে একটা সাধারণ প্রস্তাব, মানে একটা বিল, কয়েকটা ধাপ পেরিয়ে একটা দেশের পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়। চলুন তাহলে আমরা আইনের এই জন্মগল্পটা শুরু করি। দেখুন, পুরো প্রক্রিয়াটা সারমর্ম কিন্তু এটাই। একটা বিল প্রথমে সংসদে পাশ হয়, তারপর মহামান্য রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন, আর ঠিক তখনই সেটা আইনে পরিণত হয়ে যায়। ব্যাস, এইটুকুই। এটাই হলো মূল কাঠামো। আমরা যখন পুরোটা আলোচনা করে আবার এখানে ফিরে আসব, তখন দেখবেন ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার লাগছে। তো যে কোনো গল্পেরই তো একজন নায়ক থাকে, তাই না? আমাদের এই আইনের গল্পের নায়ক হলো বেল। যে কোনো আইন তার জীবনটা শুরু করে একটা সাধারণ প্রস্তাব হিসেবে, আর এই প্রস্তাবকেই আমরা বলি বেল। তাহলে এই বেল জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, বেল হলো একটা প্রস্তাবিত আইন। মানে এটা হলো আইনের একটা খসড়া বা ড্রাফট ভার্সন, যা সংসদে পাস হওয়ার জন্য অপেক্ষা করছে। বলা যেতে পারে এটাই আইনের একদম প্রথম রূপ। আর বিষয়টা সহজে মনে রাখার জন্য এই লাইনটা কিন্তু অসাধারণ। আমরা ভাবতেই পারি যে বিল হলো একটা আইনের শিশু। এই শিশুটা একটু একটু করে বড় হয়ে একদিন পূর্ণাঙ্গ আইন বা অ্যাক্টে পরিণত হবে। তো আইনের বাচ্চাকে বিল। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এই বিলটা সংসদে আনে কারা? দেখুন, সাধারণ বিল যে কোনো মন্ত্রী বা সংসদ সদস্যই উত্থাপন করতে পারেন, কিন্তু একটা বিশেষ ধরনের বিল আছে, যেটাকে বলা হয় অর্থ বিল বা মানি বিল। এখন যেহেতু এটা দেশের বাজেট, ট্যাক্স বা করের মতো খুব গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ের সাথে জড়িত, তাই এই বিলটা আনার আগেই কিন্তু রাষ্ট্রপতির সুপারিশ বা রেকমেন্ডেশন লাগে। এইটাই কিন্তু একটা বেশ বড় পার্থক্য। বিল তো সংসদে চলে এলো, কিন্তু এরপর কি হবে? এরপরই শুরু হয় বিলের আসল পরীক্ষা। তাকে সংসদের ৩টা বেশ কঠিন ধাপ পার হতে হয়, যেগুলোকে বলা হয় রিডিং বা পাঠ। চলুন দেখি এই ৩টা ধাপে আসলে কি কি হয়। দেখুন, এই ৩টা ধাপ কিন্তু খুবই যৌক্তিকভাবে সাজানো। প্রথম পাঠে বিলটাকে শুধু সবার সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এর টাইটেলটা পড়া হয়। দ্বিতীয় পাঠটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে বিলের প্রত্যেকটা ধারা নিয়ে একদম বিস্তারিত আলোচনা হয়, বিতর্ক হয়, আর দরকার হলে কোনো পরিবর্তন বা সংশোধনীও আনা হয়। আর সবশেষে তৃতীয় পাঠে হয় ফাইনাল ভোটাভুটি। এখানেই সিদ্ধান্ত হয় বিলটা পাশ হবে নাকি বাতিল হয়ে যাবে। আর এই ৩টা ধাপের ক্রমটা মনে রাখার জন্য এই লজিক চেইনটা দারুণ কাজের। প্রথমে বিলটাকে পরিচয় করানো হয়, মানে ইন্ট্রোডিউস। তারপর সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, মানে ডিসকাস। আর সবশেষে হয় ভোট। ভোটে জিতলেই বিলটা সংসদ থেকে পাস হয়ে গেল। ইন্ট্রোডিউস, ডিসকাস, ভোট, এই হলো প্রক্রিয়া। বিলটা সংসদ থেকে পাস তো হয়ে গেল, কিন্তু তার যাত্রা কিন্তু এখনও শেষ হয়নি। এবার তাকে যেতে হবে দেশের সর্বোচ্চ ব্যক্তির কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে। তার সম্মতি বা আশীর্বাদ ছাড়া কোনো বিল কখনোই আইনে পরিণত হতে পারবে না। রাষ্ট্রপতির ভূমিকাটা এখানে একদম ফাইনাল। তিনি বিলটাতে সম্মতি বা এসেন্ট দিতে পারেন, আর সেটা দিলেই বিলটা আইনে পরিণত হবে। অথবা তিনি চাইলে বিলটা আবার সংসদে ফেরত পাঠাতে পারেন, আরেকবার ভেবে দেখার জন্য। তবে হ্যাঁ, অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না। তার মানে বুঝতেই পারছেন, রাষ্ট্রপতির সম্মতিটাই হলো একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই লাইনটা হলো একদম সার কথা। রাষ্ট্রপতির সম্মতি বা অ্যাসেন্ট ছাড়া কোনো বিল কখনোই অ্যাক্ট বা আইনে রূপান্তরিত হতে পারে না। এই সম্মতিটাই হলো ফাইনাল সিলমোহর। তাই অ্যাসেন্ট না হলে অ্যাক্ট নয়, এই কথাটা মনে রাখা খুবই জরুরি। আমরা এতক্ষণ যে সাধারণ প্রক্রিয়াটা দেখলাম, সেটা বেশিরভাগ বিলের জন্যই সত্যি। কিন্তু কিছু বিশেষ ধরনের বিল আছে যাদের জন্য নিয়মটা একটু অন্যরকম। চলুন এই ব্যতিক্রমগুলো একটু দেখে নিই। দুটো প্রধান বিশেষ বিল হল অর্থ বিল আর সংবিধান সংশোধনী বিল। একদিকে অর্থ বিল যেহেতু দেশের বাজেট বা ট্যাক্সের মতো আর্থিক ব্যাপার নিয়ে কাজ করে, তাই এটা সংসদে তোলার আগেই রাষ্ট্রপতির সুপারিশ লাগে। অন্যদিকে সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন, তাই এটা পরিবর্তন করার জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট নয়, এর জন্য লাগে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা।
সংবিধান তো আর যে কোনো সাধারণ আইন নয়, এটা দেশের মূল ভিত্তি। তাই এটা পরিবর্তন করাটাও খুব সহজ কোনো ব্যাপার না। একটা সংবিধান সংশোধনী বিল পাস করার জন্য সংসদে যতজন সদস্য উপস্থিত থাকবেন তাদের কমপক্ষে 2/3 বা 2/3 ভোটের দরকার হয়। এই সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটা মনে রাখলে আর কখনো ভুল হবে না। দেশের মূল কাঠামো মানে সংবিধান বদলাতে হলে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা লাগবেই। আর সেই বিশেষ সংখ্যাটা হল 2/3 বা 2/3। আমরা তো পুরো প্রক্রিয়াটা একবার দেখে নিলাম। এখন চলুন যা কিছু শিখলাম তা একটু ঝালিয়ে নেওয়া যাক, কেমন? এটা কিন্তু কোনো পরীক্ষা নয়, বরং নিজেদের বোঝাপড়াটা আরও মজবুত করার একটা উপায়। তো প্রথম এবং সবচেয়ে মৌলিক প্রশ্নটা হলো, একটা বিল এবং একটা অ্যাক্ট বা আইনের মধ্যে মূল পার্থক্যটা কি? একটু ভাবলেই কিন্তু উত্তরটা পাওয়া যাবে। উত্তরটা একদম সহজ। বিল হলো একটা প্রস্তাব বা প্রপোজাল, আর অ্যাক্ট বা আইন হলো সেই প্রস্তাব যেটা সংসদে পাস্ট হয়েছে এবং রাষ্ট্রপতির সম্মতি বা অ্যাসেন্ট পেয়েছে। তাহলে মূল 3টা শব্দ কি? প্রস্তাব, পাস আর সম্মতি। আচ্ছা, পরের প্রশ্নটায় একটু গভীরের। কেন একটা বিলকে আলাদা আলাদা করে 3টে পাঠের মধ্যে দিয়ে যেতে হয়? একটা ধাপেই তো সব আলোচনার ভোট হয়ে যেতে পারত, তাই না? আসলে এর কারণটা হলো, আইন তৈরির মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজে তাড়াহুড়ো করা একদমই ঠিক না। এই 3টা ধাপ নিশ্চিত করে যে বিলটা নিয়ে যথেষ্ট আলোচনা, পর্যালোচনা এবং সংশোধনের সুযোগ পাওয়া গেছে। আসল লক্ষ্যটা তো দ্রুত আইন তৈরি করা নয়, বরং ভালো আইন তৈরি করা। চলুন তো এবার খুব তাড়াতাড়ি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। আইন কোথায় পাশ হয়? জাতীয় সংসদে। কয়টি পাঠ হয়? 3টি। রাষ্ট্রপতির ভূমিকা কি? সম্মতি দেওয়া। আর সংবিধান পরিবর্তনের জন্য কত ভোট লাগে? 2/3। এই তথ্যগুলো একদম মনে গেঁথে ফেলার মতো। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন পুরো প্রক্রিয়াটা আরেকবার গুছিয়ে নেওয়া যাক, যাতে সবকিছু স্থায়ীভাবে আমাদের মনে থেকে যায়। পুরো গল্পটাকে এই কয়েকটা মূল শব্দ দিয়ে মনে রাখা যায়। প্রথমে আসে একটা বিল, এরপর সংসদে হয় 3টি পাঠ বা রিডিং, যেখানে সব আলোচনা হয়। তারপর হয় ভোট, ভোটে পাশ হলে বিলটা যায় রাষ্ট্রপতির সম্মতি বা অ্যাসেন্টের জন্য, আর সম্মতি পেলেই সেটা হয়ে যায় আইন বা অ্যাক্ট। তাহলে ক্রমটা কি? বিল, পাঠ, ভোট, সম্মতি, আইন। আর এই একটা বাক্যেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার সারমর্মটা বলা আছে। বাংলাদেশে একটি আইন একটা বিল হিসেবে তার যাত্রা শুরু করে, এরপর সংসদের 3টি ধাপ পেরিয়ে যায় এবং সব শেষে রাষ্ট্রপতির সম্মতিতে চূড়ান্ত রূপ লাভ করে। আশা করি এখন থেকে আইন তৈরির এই পুরো যাত্রাটা আর কখনোই আপনাদের কাছে জটিল মনে হবে না।